ফিরে এলাম বিরতির পর। আর বিরতির পর ফিরে এসে যেটা বারবার করে আলোচনায় উঠে আসছে, দেখুন যে দিল্লির ভোট, তৃণমূল এখানে কোনো প্রাসঙ্গিকতা দেয়নি, ভোটে প্রচারেও যায়নি, কিন্তু কেন বারবার করে উঠে আসছে জানেন? দিল্লির আলোচনায় কেন এখানে তৃণমূল রাজ্যের কথা উঠে আসছে? প্রসঙ্গটা হচ্ছে, যদি ভালো করে বোঝার চেষ্টা করেন, যে আপ এবং কংগ্রেস দিল্লির ভোটে এর আগের নির্বাচনে তারা একসঙ্গে লড়াই করে ক্ষমতায় এসেছে, কিন্তু এবারে তারা বিপরীত মেরুতে দাঁড়িয়ে একে অপরের বিরুদ্ধে প্রচার করেছে। সেখানে কোথাও প্রাসঙ্গিকতায় বিজেপি নেই, আমি আনছিও না। এবার প্রশ্ন হচ্ছে, যেটা বারবার করে সামনে উঠে আসছে, যে যদি ধরে নিই তর্কের খাতিরে এক্সিট পোল যা দেখানো হচ্ছে সেটা ফলে গেল, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি বা কোনো কারণে বিজেপি ক্ষমতা দখল করলো, একটা আসন বেশি পেল, ম্যাজিক ফিগারের থেকে একটা বেশি পেল, অর্থাৎ 36টা আসন পেল। এইবার প্রসঙ্গ যেটা এখানে উঠে আসবে সেটা হচ্ছে আপ এবং কংগ্রেসের ভূমিকা কি হবে। অর্থাৎ এখানে ধরে নেওয়া যাচ্ছে আপ বিরোধী ভূমিকায়, কংগ্রেস দুটো আসন পেল। কংগ্রেস কিন্তু জিরো ছিল, একটিও আসন তারা পায়নি এর আগের নির্বাচনে। এইবার কংগ্রেস প্রাসঙ্গিকতা পেল। যদি এটাই কংগ্রেসের ঘোষিত এজেন্ডা হয়, যেটা অশোকবাবু বলছেন যে আপ পায়নি ওখানে, তাতে কংগ্রেস খুশি হয়েছে। আমি তর্কের খাতিরে ধরে নিই এটাই কংগ্রেসের ঘোষিত অবস্থান, যে তারা তাদের বিরুদ্ধে প্রচার করেছে, তাদের নাক কেটে যাত্রা ভঙ্গ করেছে, বেশ হয়েছে। তাহলে এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলে এসেছেন ঠিক কথা বলেছেন। আসলে ইন্ডিয়া জোটটা ভেস্তে গেছে এই কংগ্রেসের জন্য। এবার কংগ্রেসের এইটা কি অতিরিক্ত আত্মবিশ্বাস? মানে 99 পাওয়ার পর যে স্টুডেন্ট দীর্ঘদিন ধরে 3, 4, 5 পেয়েছেন, সে হঠাৎ করে 99 পেয়েছে। এটা কি কংগ্রেসের মারাত্মক আত্মবিশ্বাস তৈরি করে দিচ্ছে? ভবিষ্যতে তো সিপিএম, আইএসএফ কেউ কংগ্রেসের সঙ্গে জোট বাঁধবে না। এখনই আপনাদেরকে বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায় বিগ বস, বিগ ব্রাদার ইত্যাদি ইত্যাদি তকমা দিয়েই দিয়েছেন আগে থেকে। অশোকদা শুনুন, প্রথম কথাটা হচ্ছে যে ওই লঙ্কায় রাবণ মরল আর বেহুলা কেঁদে বেধবা হলো, আপনাদের আলোচনা শুনে সেটাই আমার মনে হচ্ছে। কারণটা হচ্ছে, আপনি আমার যে আপনার খুশিতেই আলোচনা, শুনুন না আপনি আমি যে বক্তব্যটা রেখেছি আগের স্লটে, দর্শকরাও দেখছেন, আপনারাও চালিয়ে দেখতে পারেন। আমি কোথাও বলিনি যে তাদের হেরে যাওয়াতে আমরা খুশি হচ্ছি, বিজেপি জিতে যাওয়াতে। আপের বিরুদ্ধে তো আপনি এই অনুষ্ঠানে বসে পরিষ্কার বললেন যে আপ দুর্নীতি করেছে। তাহলে আপনি বলুন আমার হয়ে। না, আপনি তো বললেন, আমি মনে করিয়ে দিলাম। আমি চুপচাপ আমি শুনে যাচ্ছি। আপের বিরুদ্ধে 100 বার আমাদের লড়াই, তার দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই। কিন্তু আমরা যেটা বলতে চেয়েছি, সুভাষিস একটু গুলিয়ে ফেলেছেন। আমি বলতে চেয়েছি, কোথাও আপকে শক্তিশালী করার জন্য, কোথাও তৃণমূলকে শক্তিশালী করার জন্য তৃণমূল এম্পাওয়ারমেন্ট সেল, কংগ্রেসের অনেক রকম সেল আছে জানেন তো, মাইনরিটি সেল, ফিশারম্যান সেল, ওভারসিজ কংগ্রেস। তা আমরা তাহলে আগামী দিনে ভাবতে চেষ্টা করব যে কোথাও আপ এম্পাওয়ারমেন্ট সেল, তৃণমূল এম্পাওয়ারমেন্ট সেল, এরকম সেল কংগ্রেস করতে পারে কিনা, সেটাও একটা ভাবনার বিষয়। এবার যেটা আসল কথাটার জায়গাটা আমি আসছি, আপনারা গুলিয়ে দিলে তো হবে না। সেটা হচ্ছে যেটা বলছিলাম, যে আপনি বলছিলেন নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গের কথা। অভিনেতা প্রসেনজিৎকে চেনেন তো? আচ্ছা, প্রসেনজিতের পিতাকে, তাকে মনে আছে? বিশ্বজিৎ। মানে তখন তৃণমূল বিশ্বজিতের মতন অভিনেতাকে নিয়ে দিল্লিতে তৃণমূল করতে গিয়েছিল, মানে হিংচে শাকের আর কি ক্যাশ মেমো, হিংচে শাকের ক্যাশ মেমো বলি না আমরা, সেরকম করতে গিয়েছিল। করতেই পারেন, সংসদীয় গণতন্ত্রের অধিকার তো সকলের রয়েছে। আচ্ছা, আমি খুব সবিনয়ে জানতে চাইছি আপনাদের কাছে, আপনারা যারা পরের নাক কেটে নিজের যাত্রাভঙ্গ, এই নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ ইত্যাদি বললেন, বা নীলাঞ্জন ভাই এখানে আছে। আচ্ছা ভাই নীলাঞ্জন, গোয়াতে, অরুণাচলে, আচ্ছা মিজোরামে, আচ্ছা ত্রিপুরায়, বা সেদিনের দিল্লিতে, শোনো না ভাই, আমি মেঘালয় 5টা আসন পেয়েছি। বলতে দাও না, মেঘালয়ের কথা তো বলিনি, আমি একবার বলেছি। আমি যে রাজ্যগুলোর কথা বললাম সেটা আমি খুব মেপে কথা বলছি। শোনো না ভাই, আমি যেটা বলতে চাই, সেখানে তোমরা পলিটিক্যাল ট্যুরিজম করতে গিয়েছিলে কোন কারণে ভাই? কার সুবিধা করে দিতে একটু বলবে? একটু দর্শকদের একটু বলো। আমাদের কোনো দায় আছে নাকি যে কংগ্রেসকে আমাদের? এক্স্যাক্টলি হোয়াট ইউ আর, একদম এই কথাটাই আমি এতক্ষণ ধরে বলতে চাইছিলাম। যে রাজনৈতিক দলটি আর সমুদ্র, হিমাচল, তার মানে আপনারা কি ট্যুরিজমে গেছেন দিল্লিতে, নাকি বাংলাতে আপনারা ট্যুর আসেনও তো না, আপনাদের নেতৃত্ব আসেও না? আমি এই আলোচনায় খেউড়ে বিশ্বাসী নই। না, এটা কোনো খেউর না, আমি আপনাকে কাউন্টার করছি। তোমার মাঝে তো আমি বলিনি, তাই যদি বলো আমার নাম নিয়ে বলছেন। আমি বললাম তাহলে সারা শো এরকম চলবে, কোনো ব্যাপার নয়, তোমার মাঝে আমি বলবো, বলতে দাও না। এত অসহিষ্ণু তো আরএসএস হয়, এই জন্যই তো বলে। এই মোহন ভাগবত আসছে আগামীকাল। শুনুন, কংগ্রেস এখানে শুধুমাত্র এই টিভি শোতেই কথা বলে, তো আপনি বলুন। ঠিক আছে, একদম
একদম, শোনো না, এত কি অসুবিধা? তাহলে বা টিভি শোতে বেরিয়ে চলে যাবো, ডাকবে না। কোনো অসুবিধা নেই, বলুন। তোমাদের ক্ষমতা, তোমরা তো যা পারো করো। বলুন। আমি যেটা বলতে চাইছি, এই মোহন ভাগবত আসছে না কাল না পরশু, এর আগেও মোহন ভাগবত এসেছিল, মনে আছে? ঠিক। মনে আমার এই মোহন ভাগবত আসার পরে মুরলীধর লেন থেকেও নয়, হেস্টিংস থেকেও নয়, সুকান্ত বাবু কিংবা দিলীপ বাবুদের কাছ থেকেও নয়, মোহন ভাগবত পশ্চিমবঙ্গে আসার পরে সর্বপ্রথম ফুল আর মিষ্টিটা কার কাছ থেকে এসেছিল জানা আছে? অফিসিয়ালি এসেছিল সেটা রাজ্য সরকারের কাছ থেকে। রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন মোহন ভাগবতকে ফুল মিষ্টি পাঠানো হোক। আবার বলছি, ব্যক্তিগত সৌজন্য নয়, রাজ্য সরকারের কাছ থেকে আরএসএস এর মতন জনবিরোধী, মানবতা বিরোধী সংগঠনের একটা প্রধান, দেশ বিরোধী সংগঠনের প্রধানের কাছে ফুল মিষ্টি যারা পাঠিয়েছে তাদের কাছ থেকে বিরোধিতা, মানে আরএসএস কে আপনি দেশ বিরোধী বলছেন? বিজেপি বিরোধিতা, আরএসএস কে আপনি দেশ বিরোধী বলছেন? প্রণব মুখার্জি কি করছে? এই তো আমি বিজেপির উত্তরটা নেব। 100 বার বলবো। না, আমি উত্তরটা নেব। হ্যাঁ, বলছে 15 আগস্ট বিজেপি স্বাধীনতা উত্তর দিবস দেবে, নয়, সেটা বিজেপি কে উত্তর কন্ডেম দেবে, করে? আমাদের কারোর উত্তর দেওয়ার কাজ নয়, এটা বিজেপি উত্তর দেবে। হ্যাঁ, 15 আগস্ট স্বাধীনতা দিবস নয়, বিজেপি বিজেপি সংবিধান বদলে দেবে। সরকার। দেখুন, আমি তো বিজেপির মুখপাত্র, আমি তো আরএসএস এর মুখপাত্র নই। আর আরএসএস নিয়ে যাদের যা বলার তারা বলছে, পাবলিক দেখছে। আর আরএসএস কোথা থেকে সংগঠন শুরু করেছিল, সংগঠনের বিস্তৃতি আজকে ভারতবর্ষ নয়, বিশ্বের সর্ববৃহৎ গণসংগঠন। কংগ্রেস ব্যান্ড করে দিয়ে কংগ্রেস আজকে কোথায় গেছে আর আরএসএস কোথায় গেছে পাবলিক দেখবে। এটা নিয়ে আরএসএস এর মুখপাত্র আমি নই। আমার কথা হচ্ছে কি, যে দিল্লি নির্বাচন নিয়ে এই যে খেওয়াড় এখানে চলছে, সবাই কথা এটাই তো, দিল্লির লোক তো এটাই দেখতে চেয়েছে। উচ্চ শিক্ষিত লোক, শিক্ষা সমাজের লোক, তারা দেশের রাজধানীর নেতৃত্ব করে, সারা বিশ্বের অ্যাম্বাসাডারগুলো দিল্লিতে বসে আছে। বিশ্বের কি ব্যাপার, সার্কের ইউনিভার্সিটিতে ওখানে, সাউথ এশিয়া দক্ষিণ ইউনিভার্সিটির ওখানে, সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের মূল কেন্দ্র ওখানে, আইএস আইপিএস সব ওখান থেকেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেরোচ্ছে, ওখানে পড়াশোনা করলে চাকরি পাওয়া যায়। তো সেই দিল্লির অবস্থান, তাদের রাজনৈতিক সচেতনতা, এখানে কংগ্রেসের নেতা কোন কি বললো তা নিয়ে তো দিল্লির লোক ভাবছে না। বাস্তব কথা। বাঙালিও বাংলা বিরোধী, সেই জন্য বাংলাও বাঙালি বিরোধী। আপনি এবার কি করছেন? বাংলা আবার কি আরে বাংলা আপনি কি অপমান করবে করছেন? নাকি ভাই? শোনেন, আপনি অভদ্র আপনি কথা কংগ্রেস নিয়ে বলতে পারেন। আপনার মধ্যে কথা বলিনি, চুপ করে বলি। বাংলা বাঙালি বিরোধী। আরে বাংলা বিরোধী আমি ঠিকই আছি। না, 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 আর ঠিক আছে, আমি বাংলা বাঙালি বিরোধী। শুনলেন তো, বিজেপি বাংলা বাঙালি বিরোধী, আর বাঙালি দরদে 1-0 হয়ে বসে আছে। হতেই পারি। বড় গোল্লা। বাঙালি বিরোধী বলে আজকে এই বাংলার জন্য কিছু করেনি। বাংলা ভেঙে দিয়ে 1947 সালে ওপার বাংলার হিন্দুদের ফেলে দিয়ে নেহরু ওপাশে গিয়ে বাবা, এই তো বলো নেহরু বাংলা পাঞ্জাব বাংলা থেকে, ভেঙেছিল পাঞ্জাব থেকে এনে, এই তো বলো শাহ প্রসাদের পাঞ্জাব জন্য হয়েছে পশ্চিমবঙ্গ। আমরা এক মিনিট, আমরা ডাইভার্ট হয়ে যাচ্ছি, এক মিনিট। আমি অশোকদা, এক মিনিট, অশোকদা, আপনার গোটা আলোচনায় এক মিনিট, দীপঙ্কর, এক মিনিট, আমি গোটা আলোচনায় এক মিনিট প্লিজ, আলোচনার জায়গা নয় প্লিজ। আমি খুব স্পষ্টভাবে অবাক হয়ে গেলাম অশোকদা, আপনার বক্তব্যে কোথাও কংগ্রেস কেন হেরে গেল তার কোনো উল্লেখ পেলাম না। তার কোনো মূল্যায়ন আপনার বক্তব্যে নেই, বরং গোটা বক্তব্য জুড়ে আপের সমালোচনা এবং বিজেপির আসার কারণ আপনি ব্যাখ্যা করলেন। কেন কংগ্রেস এক্সিট পোলে পিছিয়ে আছে তার কোনো মূল্যায়ন দিল্লির মানুষের কাছে আপনি দিতে পারলেন না। আপনি প্রশ্ন করলে উত্তরটা নিন। না, প্লিজ, আপনি বললেন সবচেয়ে বেশি শুনুন, আপনি বললেন কংগ্রেস কেন হেরে গেল, আমি তার উত্তর দিচ্ছি না, আমি বুঝতে পারছি না। রেজাল্ট আপনি বের করে দিলেন, এনকেটিভি রেজাল্ট বের করে দিল, কংগ্রেস কেন শূন্য তার উত্তরটা তো আজকে আপনার কাছ থেকে আশা করব আমি। নিশ্চয়ই এটা তৃণমূল বলবে না। কোন দুর্নীতি? অশোকদা, আমাকে একটু প্লিজ বলতে দিন। আমি সাংসারিক জীবনে খুব সুখী, কারণ আমি ঝগড়া করতে পারি না, তো একটু আমাকে বলতে দিন প্লিজ। এবার কথাটা হলো যে প্রথম যে জিনিসটা বুঝতে হবে, যে দিল্লির ডেমোগ্রাফিক্সটা বুঝতে হবে, ঠিক আছে? দিল্লিতে এলিটিস্ট ভোট ব্যাংক ভীষণ এফেক্টিভ ভোট ব্যাংক। দিল্লিতে স্লাম ভোটের ব্যালেন্সও অনেক আছে, এবং আজকের ডেটে দাঁড়িয়ে কংগ্রেসের সিট কমে যাচ্ছে, যেটা যে কোনো তুমি যদি ডেটা দেখো সবেতেই দেখাচ্ছে কংগ্রেস 2-1-0 এর মধ্যে। তার একটা ম্যাক্সিমাম কারণ হচ্ছে একটা হিউজ ক্যাপাসিটি অফ ভোট যেটা আপে গেছিল, সেই ভোটটা আজকে বিজেপিতে সুইং করার চান্স আছে। তবুও ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হয়, এইখানে যেটা দেখাচ্ছে যে বিজেপি অল সুইং, মানে বিজেপি পুরোটা টেনে নিয়ে বেরিয়ে যাবে, আমি সেটা পক্ষপাতী নই। আমার মনে হচ্ছে বিজেপি এবং আপের মধ্যে নেক টু নেক ফাইট হবে, ভীষণ নেক টু নেক ফাইট হবে। এবং
সেখানে তারপরে কি হয় না হয় দ্যাটস পি মার্ক ম্যাট্রিক্স এরা তাই ইঙ্গিত দিচ্ছে। আমার ভীষণ নেক টু নেক মনে হচ্ছে 30-35 হচ্ছে খুব ইম্পর্টেন্ট এবং একটা হাংওভার অসম্ভব কিছু নয়, 2013 সালে এক্স্যাক্টলি সেটাই হয়েছিল। আমি ওই পয়েন্টটাতেই আসতে চাইছি, হ্যাংওভার হওয়ার চান্স মারাত্মক, এবং 30-35 ইজ এ ভেরি ডেঞ্জারাস জোন ইন দিল্লি। এই 30-32-35 এর মধ্যে কিন্তু একটা বিরাট খেলা হতে পারে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে দিল্লির এই যে তুমি বললে এবারে প্রায় ভোট দিয়েছে 57%, তাই তো? এর সাথে একটা ডেটা আমি অ্যাড করছি, স্লামের ভোট পড়েছে মোর দ্যান 48%। মোর দ্যান 48 স্লাম ভোট যেটা পড়ছে, সেখানে কিন্তু যমুনা এজেন্ডা ইজ এ বিগ এজেন্ডা। ঠিক আছে, এবং যমুনা এজেন্ডাকে যদি সামনে রেখে 48% ভোট হয়, এই 48% ভোট কিন্তু হাই চান্স আছে। আমি আরেকটা ছোট্ট ডেটা দিয়ে দিই, যে কেন্দ্র থেকে কেজরিওয়াল দাঁড়িয়েছেন সেই কেন্দ্রে ভোট পড়েছে মোট ভোটের থেকেও 5% কম। সবচেয়ে কম ভোট পড়েছে নয়াদিল্লি আসনে, যেখানে কেজরিওয়াল দাঁড়িয়েছেন, সেখানে ভোট পড়েছে 54.37%। মানে যারা কেজরিওয়ালের ওয়েল উইশার্স তারাও পর্যন্ত কেজরিওয়ালের হয়তো ভোট দেননি, মানে কেজরিওয়ালের সমর্থকরাই তো হুড়িয়ে ভোট দেওয়ার কথা ছিল সেখানে। এবং আরেকটা অদ্ভুত চেঞ্জ এসছে, গতবার প্রায় এলিটিস্ট ভোট ব্যাংক যেটাকে ধরা হচ্ছে, মানে যেটাকে একদম প্রপার আরবান ভোট ব্যাংক অফ দিল্লি, সেই দিল্লির ভোট ব্যাংক ছিল 29.23%, সেটা এবারে বেড়ে হয়েছে 36%। এই 36% এলিটিস্ট যে এলিটিস্ট ভোটটা গেছে, এই 36% এলিটিস্ট ভোট কিন্তু পুরোপুরি একসময় কংগ্রেসের পকেট ভোট। এই ভোট গেছিল আপের কাছে, এই ভোট যখন যাচ্ছে, এই ভোটের সুইং কিন্তু আমি অ্যান্টি দেখছি। বেশ, এক্ষেত্রে যেটা মনে হচ্ছে এক্সিট পোলের ক্ষেত্রে, যেটা আমরাও মনে করি যে এক্সিট পোল মানেই সেটা কিন্তু রেজাল্ট নয়, এক্সিট পোল একটা হিন্ট। সেই হিন্ট সবসময় সত্যি হতে পারে, নাও হতে পারে, কিন্তু সমস্ত এক্সিট পোলে কোথাও কংগ্রেস আলোচনাতেই নেই, কেউ 0 কেউ 3। বারবার বলছি, যদি হাং অ্যাসেম্বলিও হয় তাহলেও কিন্তু নেক টু নেক ফাইটের কারণে হতে পারে 2013 মতো রেজাল্ট হওয়ার একটা সম্ভাবনা। ফলে স্বাভাবিকভাবেই এখানে বিজেপি যতটা বেশি গেইন করছে, কংগ্রেস তার পার্সেন্টেজ অনুযায়ী অনেক কম। ফলে আমরা যেটা আশা করেছিলাম যে আজকে অশোকদা বলার চেষ্টা করবেন যে কংগ্রেস মানে দুটো বা একটাও যদি আসন পায় তাহলে গেইন করছে, কিন্তু আদতে তা নয়। দিল্লির বুকে দাঁড়িয়ে কংগ্রেসের এই রেজাল্ট, এই আপনি রেজাল্টটা জানলেন কি করে? আমি কি বলছি, এক্সিট পোল বারবার আই যদি রেজাল্ট এটাই হয় তাহলে কিন্তু 99টা আসন পাওয়ার পর এটা কংগ্রেসের জন্য চিন্তার কারণ। আমি আমার দ্বিতীয় টপিকে যাব, আমি আলোচনায় আসছি, আমি আসবো, আমি দ্বিতীয় টপিকে না অশোক দা কথা ঘুরিয়ে লাভ নেই। আমি 2000 বার এক্সিট পোলের কথা বলা হয়েছে, কি করে জানলেন? 2000 বার এক্সিট পোল শব্দটা ব্যবহার করা হয়েছে। প্লিজ এই তো বলছেন রেজাল্ট। দ্বিতীয় টপিকে আমি আসছি, প্লিজ আমি দ্বিতীয় টপিকটা আপনাদেরকে আগে ইন্ট্রোডিউস করাতে চাই যে তৃণমূল কংগ্রেস এ রাজ্যের পক্ষ থেকে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ করেন, কিন্তু তৃণমূল পরিচালিত একটি পুরসভা থেকে দেখা যাচ্ছে 31 কোটি টাকা, সেটা ব্যাড ইমপ্রেশনের কারণে সেই টাকা কেন্দ্রে ফেরত চলে গেছে। কেন হচ্ছে তাহলে কি কোথাও হিংসা, বিধ্বস্ত যে এলাকা ভাটপাড়া, নৈহাটি, এই যে এলাকা যেটা বারবার করে শিরোনামে থাকে, সেখানে কি অনেক বেশি রাজনৈতিক নজর চলে যাচ্ছে হিংসা এগুলো ম্যানেজ করতে? উন্নয়ন কি থমকে যাচ্ছে? এটা নিয়ে আলোচনার জায়গা তৈরি হচ্ছে। দেখুন, খুন, বোমাবাজি, রাজনৈতিক হিংসায় বছরভর খবরে ভাটপাড়া। কিন্তু ভাটপাড়ায় উন্নয়নের কি হাল? উন্নয়নের খোঁজ করতে গিয়ে চক্ষু চড়ক গাছ। বছর ঘুরলেই রাজ্য বিধানসভা নির্বাচন, এর মধ্যে পঞ্চদশ অর্থ কমিশনের মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের মার্চে। কদিন আগেই প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সরকারি প্রকল্পের কাজ যথাসময়ে শেষ করতে হবে। দেখভালের দায়িত্ব পেয়েছিলেন সমস্ত জেলা শাসকরা, কিন্তু তা হলো কোথায়? 2021-22 অর্থবর্ষে পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ টাকার হিসেব ঠিকমতো না দেওয়া ও ইউটিলাইজেশন সার্টিফিকেটও সঠিক সময়ে জমা দিতে না পারায় 2022-23 অর্থবর্ষে বরাদ্দকৃত বিপুল টাকা আটকে দেওয়া হয়। এবারও পুরসভার অনৈতিক কর্মকাণ্ডে পঞ্চদশ অর্থ কমিশনের টাকা ফেরত চলে গিয়েছে। পঞ্চদশ অর্থ কমিশনের নিয়ম অনুযায়ী এই টাকা অন্য ফান্ডে ট্রান্সফার করা যায় না, কিন্তু অভিযোগ ভাটপাড়া পুরসভা সেই কেন্দ্রীয় টাকায় পেনশন ও অন্য খাতে ব্যয় করছে। এরা তো দেখুন 15 ফিনান্সে টাকার একটা নিয়ম আছে, এই টাকাগুলো আপনি ট্রান্সফার করতে পারেন না। সেখান থেকে পেনশন দিচ্ছে, পেনশনে টাকা দিতে পারছে না, কেন এখানে ট্যাক্স তুলতে পারে না। এরা ট্যাক্সের থেকে বেশি এরা তোলার চেষ্টা করে নিজের কত আয়, ওই নায়ক ফিল্মের বইয়ের মতন কি আমার কত হলো। ঠিক কি কি অভিযোগ ভাটপাড়া পুরসভার বিরুদ্ধে?
রাজনৈতিক হিংসায় বেশি নজর স্থানীয় রাজনীতিকদের, তাই নাগরিক পরিষেবা ও পুরসভার কর্মকাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ স্থানীয়দের। পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন না পাওয়া নিয়ে ক্ষোভ, বহুতলের কমপ্লিশন সার্টিফিকেট নিয়ে বোর্ড মিটিংয়ে পুর পরিষদের বিবাদ, প্ল্যান কমিটিকে এ নিয়ে অনৈতিকভাবে বিল্ডিংয়ে সিসি দেওয়ার অভিযোগ, টেন্ডার ছাড়াই পুরো এলাকার 2 মিলের জমিতে প্রায় 1.5 কোটি টাকা ব্যয়ে ফেন্সিংয়ের অভিযোগ। ডব্লিউ ম্যানেজমেন্টে যে আজকে দিনে 15 কোটি থেকে প্লাস পাচ্ছে ভাটপাড়া পৌরসভা, সে পয়সা দুর্নীতি হচ্ছে, সে পয়সা ঠিকভাবে হিসাব দিতে পারছে না, বছরে 15 কোটি টাকা। সেই পয়সাটা যখন বন্ধ হবে তখন দেখবেন ভাটপাড়া পৌরসভার কি অবস্থা হবে। পুরোপুরি 9-6 করে দিয়েছে পয়সা, সরকারি আবাসের পয়সা। পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ বলেন, এ বিষয়ে তার বিশদে জানা নেই। যদি সত্যিই টাকা ফেরত গিয়ে থাকে তবে প্রয়োজনীয় নথি জমা দিয়ে আবারও আবেদন করা হবে। এটা যদি সত্যিই ঘটে থাকে তাহলে আমরা প্রয়োজনীয় যে রিকোয়ার্ড ডকুমেন্টস যেগুলো লাগবে, প্রয়োজনীয় নথি দিয়ে আবার অ্যাপিলে যাব, নিশ্চয়ই কনসিডার করবে। যদি কোনো রিকোয়ার্ড ডকুমেন্টস আমাদের ডিউ থেকে থাকে তাহলে আমরা এগুলো সাবমিট করব। ভাটপাড়া কি পারবে রাজনৈতিক হিংসার আবহ থেকে বেরিয়ে মানুষের কাজ উন্নয়নে নজর দিতে? কেন ব্যাড পারফরমেন্সের জন্য ফেরত গেল কেন্দ্রীয় 31 কোটি টাকা? জবাব চাইছে ভাটপাড়াবাসী। ব্যারাকপুর থেকে দেবপ্রিয় সরকারের রিপোর্ট। আমি প্রথমেই চলে যেতে চাইবো একটু নীলাঞ্জনের কাছে। নীলাঞ্জন, আমি কোনো দোষারোপে যাব না, কিন্তু এটা হয়তো রাজ্যের নজরেও আসেনি, কিন্তু এটা সত্যি যে এই অভিযোগটা মারাত্মক অভিযোগ। যখন আপনারা হাজার হাজার কোটি টাকা কেন্দ্রের কাছে চাইছেন এবং কেন্দ্র অস্বীকারও করছে না যে তারা টাকা পাঠাচ্ছে না, এই সেই ইউসিকে কেন্দ্র করে 2021-22 সালের ব্যবহৃত অর্থের ইউটিলাইজেশন সার্টিফিকেট বা অডিট জমা না দেওয়ার কারণে 22-23-এর অর্থ ফেরত চলে গেল, 23-24-এর অর্থ ফেরত চলে গেল। এটা তো মারাত্মক ব্যাপার। 31,000 কোটি টাকাকে আমি দেখছি না, আমি দেখছি একটা কেন্দ্রীয় ফান্ড, সেটা কিছু গাফিলতির কারণে চলে গেল ফেরত কেন্দ্রের কাছে। না, এটা মানে এক্সাক্ট ডিটেলস আমার জানা নেই। আমি তো যা দেখলাম উপপ্রধানও ঠিক করে বলতে পারলেন না। তো মানে এটা তো আরো ভয়ঙ্কর। হ্যাঁ, এক্স্যাক্ট। উপপ্রধান চেয়ারে বসে আছেন, আমি তো বলছি মমতা বন্দ্যোপাধ্যায় ডেকে ওনার সঙ্গে মানে বা রাজ্য সেটা আমার মনে স্তরে হয় নিশ্চয়ই নিশ্চয়ই দলের তরফ থেকে এটা নিশ্চয়ই দেখা উচিত। এক, এবং দ্বিতীয় কথা হচ্ছে যে দেখুন, মানে আমরা যখন অন দ্য ফিল্ড কাজ হয় না, তখন এই মানে টাকা সেইগুলো যেভাবে খরচাটা অ্যাকচুয়ালি হওয়া উচিত সেভাবে অনেক সময় হয়ে ওঠে না, অনেক সময় পেপার ওয়ার্ক ঠিকঠাক থাকে না। তো সেইটা যদি ঠিকঠাক ভাবে না গিয়ে থাকে তার জন্য টাকা চলে যাবে, এটা খুবই স্বাভাবিক প্রক্রিয়া। তো সেটা আমার মনে হয় এটার সাথে সার্বিকভাবে কেন্দ্র যে রাজ্যের প্রতি যে বঞ্চনাটা করছে, এত মানে কেন্দ্রীয় টিম পাঠিয়ে, এত ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন পাঠিয়ে, তারপরেও যে তারা যে মানুষকে খাটিয়ে নিয়েছে, যে মানুষ 100 দিনের কাজ করে নিয়েছে তাদের টাকা মারছে, যে মানুষের বাড়ি স্যাংশনড হয়ে আছে এবং তারপরেও ফিল্ড ভিজিটও হয়ে গেছে, ঠিক আছে, সেগুলোকে যখন আটকে রেখেছে, সেটা একটা ভিন্ডিকটিভ অ্যাটিটিউড। এটা একটা মানে অ্যাট বেস্ট আমি বলতে পারি এটা একটা ব্যাড গভর্নেন্স, ব্যাড লোকাল গভর্নেন্স বলতে পারি। সেটা আমার বলতে আমার কোনো আপত্তি নেই। এবং এই জিনিসটা আমার মনে হয় এটা দেখে নেওয়া উচিত, সেখানকার পৌরসভার যারা নেতৃত্ব আছেন বা আমাদের রাজ্যের নেতৃত্ব দেখা উচিত যে কেন এরকম ভাবে টাকা। আমি দীপঙ্করদার কাছে একদম অন্য একটা অ্যাসপেক্ট জানতে চাইবো। আমরা কিছুদিন আগে পর্যন্ত শুনছিলাম যে অর্জুন সিং নাকি যত গন্ডগোল সেখানে হয়, আমি বলছি না, মানে এটা দুদিন আগেই সংবাদ মাধ্যমকে ডেকে প্রেস বাইট দিয়েছেন পার্থ ভৌমিক। তিনি বলেছেন, তাকে কোট করে বলছি, যে এখানে যত গন্ডগোল হয় সব অর্জুন সিং করান। তা আমি বলছি অর্জুন সিং তো এখন ভাটপাড়া পুরসভাতেও নেই, অর্জুন সিং সাংসদও নন, বিধায়ক নন, তাহলে অর্জুন সিং নিশ্চয়ই এই টাকাটার মধ্যে কোনো রকম কিছু ব্যাঘাত ঘটাতে পারেননি, সেই টাকা ফেরত চলে গেছে। যে ভাটপাড়া সারা বছর সংবাদ শিরোনামে থাকে তৃণমূলের বক্তব্য অনুযায়ী অর্জুন সিং এর কারণে, তারা সামান্য এই দিকটায় নজর দিতে পারলেন না যে 31 কোটি টাকা ফেরত চলে গেল কেন্দ্রের কাছে। দেখুন, ভাটপাড়া হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গের যতগুলো পৌরসভা আছে তার মধ্যে একটা প্রাচীনতম মধ্যে একটা। 1899 সালে ভাটপাড়ায় ভট্টপাড়া থেকে ভাটপাড়া, এই প্রাচীন ব্রাহ্মণ ভট্টাংশ থেকে এই ভাটপাড়ার নামকরণ হয়েছিল। এখানে ভাটপাড়ার প্রাচীন ঐতিহ্যটা অনেক পুরনো। আমি আজকে দেখছিলাম যে সেখানে মন্দির থেকে শুরু করে দর্শনীয় স্থান অনেক কিছু। সেই ভাটপাড়াকে বদনাম করলো আজকে তৃণমূল কংগ্রেস। তার কারণ, ভাটপাড়ার এত বছর 1899 থেকে এতবার কোনোবারই দেখতে পারবেন না যে এই পৌরসভায় যে কেন্দ্রীয় সরকারের যে অনুদান এসেছে সেই অনুদানকে ব্যবহার করতে পারেনি, বা ব্যবহার করার খাতে যে খাতে করার কথা সে খাতে সঠিক ব্যবহার করতে পারেনি, যার জন্য টাকা ফেরত গেছে।
এটা একটা আবার তৃণমূল আরেকটা রেকর্ড করলো, কারণ এখানে হচ্ছে সে কাটমানির ব্যাপার, কাকে কাজ দেবে, টেন্ডার ছাড়া কাজ হচ্ছে, আপনার প্রতিবেদনে দেখলাম এই টেন্ডার ছাড়া কাজ হয়, টেন্ডার ছাড়া যদি কাজ হয় অনলাইনে তাহলে সেটা সারা দেশের কাছে নেবে না, সেটা দেশের কাছে বদনাম হয়েছে, দিতে পারবে না, কি করে দেবে? টেন্ডার ছাড়া যদি করে তাহলে দিতে পারবে না, যার জন্য এটা হয়েছে। এবার এই বদনাম করাটা তৃণমূলের একটা কাজ হয়ে দাঁড়িয়ে গেছে। দ্বিতীয় একটা কথা, যে ইউসি না দিতে পারলে তো আপনাদের কাজ হবে, তা আপনি বলছেন যে পশ্চিমবঙ্গ সরকার তার কোন কাজের ইউসি দিতে পেরেছে? আজকে পশ্চিমবঙ্গ সরকারের 100 দিনের কাজের টাকা বন্ধ আছে কেন? 100 দিনের কাজের টাকা বন্ধ আছে, তার মূল কথা হচ্ছে গিয়ে তার ইউসি দিতে পারিনি। 100 দিনের কাজে তার কেন্দ্রীয় টিম এসেছে, গ্রামের মানুষ অভিযোগ করেছে যে এরা কাটমানি নিয়েছে, 1.5 বছর আগে পঞ্চায়েতের প্রধানকে গাছে পেটে বেঁধে রেখেছে, পুলিশ গিয়ে ছাড়িয়ে এনেছে এই কাটমানি খাওয়ার জন্য। অর্থাৎ কাটমানি খাওয়া যে তৃণমূলের সংস্কৃতি, যে তৃণমূল সংস্কৃতি কাটমানি ছাড়া বেরোতে পারে না, তাই এই টাকাতে বন্টনের ক্ষেত্রে কাটমানি। আমি একটা উপপ্রধানকে দেখালেন কেন ভাটপাড়া পৌরসভার পৌর মাতা যিনি প্রধান রেবা রাহা, তাকে দেখালেন না, তিনি কেন মিডিয়ার সামনে এলেন না? কিভাবে ভাটপাড়া পৌরসভায় নির্বাচন হয়েছিল মনে করা যায় 2022 সালের পৌরসভা নির্বাচনের একজনকে বেরোতে দেয়নি, সবাইকে বাড়ির মধ্যে রেখে একের পর এক ছাপ্পা দিয়ে দিয়ে তৃণমূল ভোটে জিতেছিল। তাই ছাপ্পা দেওয়া পৌরসভা, ভোটে রিগিং করা পৌরসভা, তারা কি করে হিসাব দিতে হবে? কারণ পড়াশোনা নেই তো, যার জন্য এটা হয়েছে। অশোকদা, ব্যাপারটা হচ্ছে পরের মুখে ঝাল তো আমি খাবো না, কারণ মানে আমার বাড়ি থেকে ঢিল ছোড়ার দূরত্বে হচ্ছে ভাটপাড়া, একদম প্রায় নেভারহুড আর কি। আমার ঘটনাটা ঘটছে যে জায়গাটায়, এই কথাটা তো সত্যি, ভাটপাড়া কেন, ব্যারাকপুর শিল্পাঞ্চলের মানুষ যারা আমরা এই বোমা বারুদের গন্ধে আমাদের রাত্রিরের আর কি ঘুমোতে যাওয়া আর সকালের ঘুম ভাঙা, এতে আমরা কখনোই অভ্যস্ত ছিলাম না এই রাজনৈতিক সংস্কৃতিতে, এবং সেটা বিগত 15 বছর ধরে, 15-16 বছর ধরে এটা শুরু হয়েছে। ঘটনাটা ঘটছে যে জায়গাটায় একটু আগে শুনছিলাম আমি, যে ছাপ্পা মারা পৌরসভা, হেন তেন লুট করা, ভোটে রিগিং। এখন মূল কথাটা হচ্ছে যে আয়নার সামনে তো রাত্রিরে আমাদের প্রত্যেককে মুখ দেখাতে হয় সৈকত, এই মুখ দেখাতে গিয়ে যদি নিজের মুখটা আমি দেখবই, এবং সেটা দেখে আমি এড়িয়ে যেতে পারবো না, জানো তো, এটাকে বলা হয় অস্ট্রেজ সিনড্রোম। মানে মরুঝড় যখন ওঠে, উঠ ভাবে যে আমি বাড়িতে মুখটা গুঁজে রয়েছি, তার মানে ঝড় আমায় দেখতে পাচ্ছে না, তাহলে তার মানে ঝড় নেই, এরকম তো ব্যাপার না। আমি ঝড়কে দেখতে পাচ্ছি না মানে ঝড় নেই, আদৌ তো ব্যাপারটা তা নয়। আপনি বলতে চাইছেন আমি যেটা বলতে চাইছি, ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের কথাবার্তা শুনছিলাম। এখন বলো তো সৈকত, আজকে তৃণমূলের হয়ে ভোট লুট করলেন, 2018 পঞ্চায়েত নির্বাচন তার নেতৃত্বে লুট হলো ব্যারাকপুর জুড়ে, পৌরসভাগুলোর নির্বাচন লুট হলো তার নেতৃত্বে ব্যারাকপুর সাব ডিভিশন জুড়ে, ইনক্লুডিং ভাটপাড়া। আবার তিনি চলে গেলেন বিজেপিতে, বিজেপির এমপি হলেন, আবার চলে আসলেন তৃণমূলে। মানে আপনি বলছেন যিনি অভিযোগ করছেন তিনি কখনো তৃণমূল কখনো বিজেপি, মানে তার অভিযোগ করা সাজে না। এইখানে রাজনৈতিক দল হিসাবে তৃণমূল তার দায়বদ্ধতা কোনোটা এড়িয়ে যেতে পারে না। হ্যাঁ, একদম সময় নেই। একটা পরিষ্কার গভর্নেন্সের জন্য সবার আগে বুঝতে হবে ফান্ডটা কিভাবে আসছে, তার কি প্ল্যানিং এ ইউজ হবে, আর সেই ফান্ডটার এগেনস্টে আমাকে কি কি ডকুমেন্টেশন প্রোভাইড করতে হবে। আমি আজকে ভাটপাড়ার ব্যাপারটা সবার সামনে এসছে বলে আমি হলফ করে বলতে পারি বহু মিউনিসিপ্যালিটির বহু পদাধিকারী জানে না কিভাবে গভর্নমেন্ট ফান্ড ইউজ হয়, কিভাবে গভর্নমেন্ট ফান্ড আসে, সেটাকে ইউটিলাইজ করে তার এগেনস্টে কি ডকুমেন্ট জমা দিতে হয়, এবং তার জন্য যে অফিসিয়ালসরা আছে তারা এত অন্যান্য কাজে মানে ব্যস্ত হয়ে পড়েছেন না, তারা বুঝতে পারছেন না তাদের এক্সাক্ট কাজটা কি। আজকে যে ফান্ডটা চলে গেল, এই ফান্ডটা যদি প্রপারলি ইউটিলাইজ করা যেত ভাটপাড়া পৌরসভার আন্ডারে, আমার বিশ্বাস অনেক মানুষের একটা পৌরসভায় 31 কোটি টাকা মানে অনেক টাকা, বিরাট টাকা। এবং আমি যতদূর শুনছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সাংবাদিক বৈঠক, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পরিষ্কার বলেছেন যে এবার সামনে বিধানসভা নির্বাচন, যে সমস্ত টাকা বিভিন্ন পুরসভা পঞ্চায়েত এলাকায় কাজের জন্য রয়েছে বা জেলা পরিষদের কাছে রয়েছে, সেগুলোকে প্রপারলি সঠিক সময়ে ভোটের আগে সেগুলোকে শেষ করতে হবে। কিন্তু তারপরেও একজন অবাক হয়ে গেলাম যে একজন সহকারী চেয়ারম্যান তিনি জানেনই না যে ওই পুরসভায় টাকা চলে গেছে, তিনি টাকা আছে না চলে গেছে তিনি জানেনই না, শেষ কবে অ্যাটেন্ডেন্স দিয়েছেন সেটাও বোধহয় প্রশ্ন চিহ্নের মুখে। আমি একটু নীলাঞ্জনকে বলবো যে দলের পক্ষ থেকে এটা মনে হয় খোঁজ নিলে সুবিধে হয়, যে এই ধরনের লোক যারা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেন যে মানুষের কাজ যারা করতে পারবে না তাদেরকে দলে 3 মাসের বেশি রাখা যাবে না, আমি বলছি সেই তালিকায় ওই ব্যক্তি আছেন কিনা।
আপনারা খোঁজ নিলে মানুষের সুবিধা হবে। আমি শুধু মানুষের জন্য এই কথাটা বললাম। আজকে ধন্যবাদ প্রত্যেককে মূল্যবান সময় দেওয়ার জন্য। নমস্কার।